বাসার থেকে অফিসে যাই, তারপরে আর ফিরে যাই নাই। আজও আমরা ভাইয়ের কোনো লাশ, ভাইয়ের কোনো অস্তিত্ব কোথাও খুঁজে পাই না। এক ভয়ঙ্কর বন্দিশালার নাম হচ্ছে আয়নাঘর। বর্তমানে একটি আতঙ্কের নাম হচ্ছে আয়নাঘর। এই আয়নাঘর এতটাই ভয়ঙ্কর এবং অমানবিক যে আয়নাঘর সম্পর্কে জানলে আপনার গায়ের লোম খাড়া হয়ে উঠবে। এখানে বন্দি থাকার থেকে প্রাণে মরে যাওয়া অনেক ভালো। শেখ হাসিনার পদত্যাগের পর যে সমস্ত কুকীর্তির কথা ফাঁস হচ্ছে তার মধ্যে একটি বিষয় হচ্ছে আয়নাঘর। বিভিন্ন মিডিয়াতে বলা হয়েছে ডিজিএফআই এর কিছু অসৎ অফিসাররা এই আয়নাঘর পরিচালনা করতেন। সবার মনে একটি প্রশ্ন জাগতেই পারে, এই আয়নাঘর কেন তৈরি করা হয়েছিল? আয়নাঘর তৈরির পেছনে আসল কারণটি ছিল শেখ হাসিনার মতের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে গুম করে এখানে নিয়ে যাওয়া হতো। এই আয়নাঘরের মধ্যে অনেক বিরোধী দলের সদস্যরা ছিল এবং অনেক ব্যবসায়ীরাও ছিল। এছাড়া অনেক শিক্ষক এবং সেনাবাহিনী কর্মকর্তাও পাওয়া গিয়েছে। এমনকি অনেক সাধারণ মানুষও ছিল যাদের কোনো দোষ ছিল না। তাদেরকে হঠাৎ করে গুম করে এখানে নিয়ে আসা হতো। শেখ হাসিনার সঙ্গে যারা কাজ করতে চাইতো না অথবা তার বিরুদ্ধে যারা লেখালেখি করত তাদেরকে পর্যন্ত এখানে নিয়ে আসা হতো। এমনও হয়েছে কোনো ব্যক্তির রাজনৈতিক কোনো কানেকশন নেই, কিন্তু তাকেও এই আয়নাঘরে আটকে রাখা হতো এবং তার পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা হতো। বিভিন্ন মানবাধিকার সংগঠনের রিপোর্ট অনুযায়ী জানা যায় 2009 সাল থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে অন্তত 605 জন গুমের শিকার হয়েছে। এর মধ্যে 81 জনকে নিহত অবস্থায় পাওয়া গিয়েছে। বাকি কেউ কেউ পরে ফিরে আসলেও 151 জন এখনো নিখোঁজ। এটা ছিল 2022 সাল পর্যন্ত। এই 2 বছরে আরো অনেক মানুষ গুম হয়েছে। এখন প্রশ্নটি হচ্ছে আয়নাঘর কতটা ভয়ঙ্কর? যারা আয়নাঘর থেকে ইতিমধ্যে মুক্তি পেয়েছে তাদের কয়েকজন অলরেডি কথা বলেছে এই বিষয় নিয়ে। তাদের কয়েকজনের মুখে আমরা শুনেছি যে আয়নাঘর কতটা ভয়ঙ্কর। তাদের বর্ণনা অনুযায়ী হঠাৎ করে কোনো একদল লোক মাইক্রোতে করে এসে তাদেরকে তুলে নিয়ে যায় এবং মুহূর্তের মধ্যে গাড়ির ভেতরে তাদের হাত পা বেঁধে দেওয়া হতো এবং তাদের চোখে কালো কাপড় পরে দেওয়া হতো। এরপর তাদেরকে নিয়ে যাওয়া হতো সেই বন্দিশালায় এবং তারা এটাও বলেছে যে তাদের কি রকম মানসিক যন্ত্রণা সহ্য করতে হয়েছে। বন্দীদের বর্ণনা অনুযায়ী সেখানে সবাই এক ধরনের আতঙ্কে থাকতো। তারা সবসময় মনে করত এই বুঝি প্রাণটা গেল। সেখানে এমন একটি সিচুয়েশন তৈরি করা হতো যে তারা সবসময় আতঙ্কে থাকতো। তারা মাঝে মধ্যেই কানের কাছে এসে বন্দুক লোড করার শব্দ করত যাতে মানুষ আরো আতঙ্কে পড়ে যায়। আপনারাই শুনুন তাদের সাথে আর কি কি করা হতো। আমাকে 2017 সালের ইলেকশনের আগে আমি এয়ারপোর্ট যাচ্ছিলাম, মেয়েকে আনার জন্য আমাকে 8-10 জন লোক বহুদিন ধরে ফলো করছিল। আমার গাড়ি ভেঙে আমাকে নিয়ে জোর করে 2টা পিস্তল থেকে আমাকে নিয়ে গেছে এবং আমাকে আয়না করে নিয়ে এসে এখানে রেখেছে। ডিজিএফআই এর আয়নাঘরে প্রায় 16টি কক্ষ রয়েছে যেখানে 30 জনকে বন্দী করে রাখা যায় এবং এই আয়নাঘরে 4 জন সবসময় ডিউটিতে থাকতো, 2 জন সবসময় ক্যামেরা দেখতো, 1 জন সবসময় গেট পাহারা দিত আর আরেকজন রান্না বান্নার কাজে নিয়োজিত থাকতো। কর্নেল হাসিনের মতে এই আয়নাঘরে যারা পাহারায় থাকতো তাদের বেশিরভাগই সিভিল এবং তাদের চাকরির কোনো নিয়োগপত্র ছিল না। এই আয়নাঘরের রুমগুলোতে কোনো রকম জানালা ছিল না, সেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারতো না, সবসময় অন্ধকার হয়ে থাকতো। এখানে একজন মানুষ টান টান হয়ে শুতে পারতো না। কয়েকটি কক্ষ এর থেকেও ছোট ছিল। সেই রুমগুলোতে এক্সস্ট ফ্যান লাগানো ছিল। এই ফ্যানগুলো অনেক জোরে জোরে ঘুরতো যাতে ভেতর থেকে শব্দ বাইরে না আসে এবং বাইরে থেকে কোনো শব্দ যাতে ভেতরে না যায়। তারা ফ্যান বন্ধ করলেই শুনতে পেত অনেক মানুষ কান্না করছে। তাদের খাবারের ব্যাপারটি হচ্ছে তাদের সকালবেলায় বিস্কিট পানি দেওয়া হতো এবং বাকি 2 বেলাতে ভাত তরকারি দেওয়া হতো। তবে মাঝে মধ্যে এখানে অনেকক্ষণ পর পর খাবার দেওয়া হতো। মাঝে মধ্যে খাবার কিছুক্ষণ পরই আবার খাবার দেওয়া হতো। বন্দী থাকা মানুষদের ভাষ্য অনুযায়ী এখানে যে কত মানুষ ছিল তার অ্যাকচুয়াল হিসাব ছিল না। খাবারের সময় যখন মাংস দেওয়া হতো তখন সেই মাংসের হাড় দিয়ে কিংবা ইট পাথর দিয়ে দেওয়ালে অনেক কিছু লেখা ছিল। সেখানে মানুষের আহাজারি এবং কান্নার কথা লেখা ছিল। কেউ লিখেছিল আমাকে ডিজিএফআই ধরে নিয়ে এসেছে, আমার কোনো দোষ ছিল না। কেউ লিখেছে আমাকে বাঁচান, কেউ লিখেছে আমার পরিবারকে একটু খবর দিন, কেউ লিখেছে এর বিচার আল্লাহ করবে। যারা সৌভাগ্যবান ছিল তারা সেখানে অল্প কিছুদিন কিংবা কয়েক বছর থেকে বের হয়ে এসেছিল, কিন্তু এখানে এমন মানুষও ছিল যারা বছরের পর বছর, যুগের পর যুগ এই বন্দিশালায় বন্দী ছিল। অনেক বছর ধরে তারা অমানবিক কার্যকলাপের শিকার হয়েছেন। এদের মধ্যে একজন হচ্ছে ব্রিগেডিয়ার আব্দুল্লাহ আজমি এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আহমদ বিন কাসেম। এই 2 জন সম্প্রতি বন্দিশালা থেকে মুক্তি পেয়েছেন। এই আয়নাঘরটি রয়েছে ডিজিএফআই অফিস ভবনের পেছনে। ডিজিএফআই হচ্ছে বাংলাদেশের কুখ্যাত গোয়েন্দা সংস্থা। এই গোয়েন্দা সংস্থা শেখ হাসিনার আদেশে সব কাজ করত। শেখ হাসিনার আদেশে তারা যাকে খুশি ধরে নিয়ে যেত এবং আয়নাঘরে বন্দী করত। বলতে পারেন এটি ছিল শেখ হাসিনার একটি বন্দিশালা। শেখ হাসিনার স্বৈরাচারী টিকিয়ে রাখতে এমন একটি জায়গা
জায়গার প্রয়োজন ছিল, যে জায়গা সম্পর্কে কেউ জানবে না, যেখানে কোনো সাধারণ মানুষ প্রবেশও করতে পারবে না। এরই পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা তৈরি করে এই আয়নাঘর। তবে বাংলাদেশে একটি আয়নাঘরই নেই, বাংলাদেশে বেশ কয়েকটি আয়নাঘর রয়েছে। আয়নাঘর থেকে যারা বের হয়েছে তারা নিজেরাই জানতো না যে তারা কোথায় ছিল। ডিজিএফআই এর সদস্যরা ব্যাপক নির্যাতন চালাতো তাদের উপরে। পৃথিবীতে যত ধরনের টর্চার রয়েছে সব তাদের উপরে করা হতো। তাদের একটাই দোষ ছিল যে তারা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে এবং সত্যের পাশে দাঁড়িয়েছে। এখন বুঝতে পারছেন শেখ হাসিনা কতটা বর্বর ছিল। এটি অনেক ছোট রুম ছিল যেখানে ঠিক মতো শোয়াও যেত না। এই ছোট জায়গার মধ্যেই তাদের প্রসাব করতে হতো, সেখানে তাদের টয়লেট সারতে হতো। বিভিন্ন বিশেষজ্ঞরা বলছে এখনো পর্যন্ত আয়নাঘরে 4 থেকে 5,000 জনকে বন্দী করে রাখা হয়েছে এবং তাদের উপরে বর্বর নির্যাতন চালানো হয়েছিল মধ্যযুগীয় কৌশলে। অনেক বন্দী রয়েছে যারা মানসিকভাবে পাগল হয়ে গিয়েছে। শেখ হাসিনার আয়নাঘর কতটা ভয়ঙ্কর ছিল তার ধারণা হয়তো আপনি পেয়েছেন। তো যাই হোক, এখন এই সকল বন্দীরা আস্তে আস্তে মুক্তি পাচ্ছে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছে।